২৫০ বছরের প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই বড় কাছারির মন্দির। শুনলেই একটা কীরকম শিহরণ জাগে, তাই না? কথিত আছে যে বর্গীরা যখন গ্রামবাসীদের উপর আক্রমণ চালিয়েছিল, তখন তারা নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে শ্মশান সংলগ্ন এক গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছিল। একদিন এক সাধু সেই জঙ্গল অতিক্রম করার সময় সেখানে আশ্রয় নিয়েছিল এবং সেখানে থাকতে থাকতে গ্রামবাসীরা তার উপরে বিশ্বাস করতে শুরু করলো। কিন্তু হঠাৎই একদিন এক চৈত্র মাসের নীল গাজনের দিনে সাধু মারা গেলেন, আর যেখানে তাকে সমাধি দেওয়া হয়েছিল সেখানেই ধীরে ধীরে গড়ে ওঠে এই অশ্বত্থ গাছটি। আর এই অশ্বত্থ গাছটি কিন্তু এখানে পূজিত হয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাসপেক্টস অফ লাইফ। হ্যালো বন্ধুরা, আমি পৌলমী চলে এসেছি আবারও আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলেছি বড় কাছারির উদ্দেশ্যে। অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই বড় কাছারিতে যাওয়ার। তো আমি একা নই, আমার এক বান্ধবী আমার সাথে রয়েছে, তো কিছুক্ষণের মধ্যেই তার সাথেও তোমাদেরকে আলাপ করাবো। এই যে দেখো, বলতে না বলতেই আমি আমার বান্ধবীর সাথে দেখা করে ফেলেছি অলরেডি। তো ও আমার জন্য একটা জায়গায় ওয়েট করছিল, তো আমরা দুজনে মিলে এইবার অটোতে অলরেডি উঠে পড়েছি। এই বড় কাছারির মন্দির সম্বন্ধে আজ আমি তোমাদের বেশ কিছু ইতিহাস বলবো। তবে তার আগে বলি এই মন্দির কোথায় অবস্থিত আর এখানে আসতে হলে কিভাবে আসতে হবে। এই মন্দিরটি কিন্তু কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার বাঁকড়াহাট নামক চিকরবেড়িয়া গ্রামে এই বড় কাছারির মন্দিরটি কিন্তু অবস্থিত। কেমন লাগছে? আমরা অটো করে নামলাম ঠিক বাঁকড়াহাট স্কুলের অপোজিট দিকে। এই বাঁকড়াহাট স্কুলটা কিন্তু মনে রাখবেন, ঠিক এই স্কুলের পাশ দিয়েই রাস্তাটা যেটা চলে যাচ্ছে, সেখান থেকে 2-3 কিলোমিটার হাঁটা পথ হলো এই বড় কাছারির মন্দির। এখন আমরা যেখানে দাঁড়িয়ে ঠিক অপোজিট দিকে দেখো যে রাস্তাটা চলে যাচ্ছে, সেইখানেই আমাদের যেতে হবে। আর ওখানেও কিন্তু পরপর অটো দাঁড়িয়ে থাকে। তো ওখান থেকেই আমরা এখন একটা অটো ধরবো বড় কাছারির মন্দিরে যাওয়ার জন্য। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা অটো পেয়ে গেছি এবং অটোতে বসেও পড়েছি। এরপর আমাদের কিন্তু ডেস্টিনেশন হচ্ছে বড় কাছারির মন্দির। আর তোমাদের বলে দিই যে এই অটো ভাড়া কিন্তু এখানে যেটা নেয় সেটা হচ্ছে পার হেড 10 টাকা করে। খুব সুন্দর, চারিদিকে শুধুই সবুজ আর সবুজ, তার সাথে পুকুরও রয়েছে। মানে একদম পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি বড় কাছারির মন্দিরে। এই হলো অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে নেমে আরও কিছুটা হাঁটতে হয়। তো চলো, এবার একদম আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। কথিত আছে একটা সময় এই জায়গাটা ছিল বাওয়ালি গোবিন্দপুর সুতানুটির জমিদার সাবর্ণ রায়চৌধুরীর তালুকের অন্তর্গত। আজ যে ইতিহাস আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু 250 বছরের প্রাচীন এক মন্দিরের ইতিহাস। আর এই মন্দিরের এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আগে শ্মশান ছিল। বর্তমানে চিঠি লেখার প্রচলন যেখানে প্রায় বিলুপ্তির পথে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজও এই মন্দিরে মনে করা হয় যে আমরা যদি একটি সাদা কাগজে আমাদের মনস্কামনা লিখে লাল সুতো দিয়ে এই মন্দিরের গায়ে আটকে দিই, ঠিক দেখো যেভাবে এখানে বাঁধা রয়েছে, তাহলে নাকি সেটা ঈশ্বরের কাছ অবধি পৌঁছে যায় আর মনস্কামনা কিন্তু পূরণ হয়ই হয়। তো আমরা চলে এসেছি এখানের প্রসাদ ভাণ্ডারে। এখানে একদম মন্দিরের ঠিক সামনেই কিন্তু এই প্রসাদ নেওয়ার জন্য একটি দোকান রয়েছে। তো এটি আমার বান্ধবীর খুব চেনা, কারণ ও এর আগেও এখানে এসেছে বেশ কয়েকবার, তাই ও আমাকে এখানে নিয়ে এলো। আমরা এখান থেকেই পুজোর দেওয়ার যে সামগ্রী এখান থেকেই কিনবো। তোমরা সাথে থাকো। বেশ কিছুদিন আগে এই বড় কাছারির মন্দিরে কিন্তু আগুন লেগেছিল, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। তো আমি তাই জিজ্ঞেস করলাম যে কিভাবে আগুনটা লেগেছিল, বললো শর্ট সার্কিট থেকে নাকি লেগেছিল আগুন। তো যাই হোক, এখন মোটামুটি অনেকটাই স্টেবল রয়েছে মন্দির।
তো আমরা একটু পুজোর সামগ্রী দেখো কিনে নিয়েছি, ফুল, মালা, ধূপ, তারপরে মিষ্টি, সমস্ত কিছু। শিবরাত্রিতেই ম্যাক্সিমাম ভিড়টা হয়। শিবরাত্রিতে আসি, মাঝরাতে আসি। আমাকে নিয়ে একটা ভিডিও করা। হ্যাঁ, চলো। এবার আমরা চলেছি সেই ঘাটের উদ্দেশ্যে, যার পেছনেও কিন্তু রয়েছে অনেক অলৌকিক রহস্য। এক এক করে আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করব। আর ঘাটে যাওয়ার কারণ হলো আমরা যে পুজো দেব, বাবার মাথায় জল ঢালবো, তো তার জন্য একটা ছোট্ট কলসিতে আমরা জল নেব। তো জল নিতে যাওয়ার সময় আমার বান্ধবীর মুখ থেকে শুনলাম ওর নিজের বাবারই জীবনে ঘটে যাওয়া এই ঘাটটিকে নিয়ে এক অলৌকিক মাহাত্ম্যের কথা। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো যখন আমার বান্ধবীর বাবা খুব ছোট ছিলেন তখন তার একটি চর্মরোগ হয়েছিল, যেটি কোনোভাবেই কোনো চিকিৎসকের দ্বারাই সারছিল না। তো তখন তার মা, মানে আমার বান্ধবীর যে দিদা, তিনি একজনের কাছ থেকে শুনেছিলেন এই বড় কাছারির এই পুকুরের কথা, এই ঘাটের কথা। তো বলেছিলেন যে এখানে এসে যেন তাকে একবার হলেও অন্তত স্নান করানো হয়। তো সেই কথা মতন তারা কিন্তু এই বড় কাছারিতে আসেন, এবং আমার বান্ধবীর বাবা খুব ছোট ছিলেন বলে এবং খুব দুরন্তও ছিলেন, তো সেই কারণে এই পুকুরে স্নান করতে গিয়ে হঠাৎ করেই পা পিছলে জলের তলায় চলে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি হওয়ার পরেও কোনো রকম সাড়া শব্দ না পেয়ে সবাই একরকম ভেবে নিয়েছিল যে আমার বান্ধবীর বাবা বোধহয় আর বেঁচে নেই। ঠিক সেই সময় আধ ঘন্টা ধরে জীবন মরণের সাথে লড়াই করে আমার বান্ধবীর বাবা কিন্তু আস্তে আস্তে জলের ওপরে ভেসে ওঠে। তো সবাই, এবং ওপরে এসে সে যে কথাগুলি বলেছিল সেগুলো শুনে সবারই প্রায় হাড় হিম হয়ে গেছিল। বাচ্চাটি জলের নিচ থেকে দেখেছিল যে কেউ যেন একটা শাড়ির আঁচল তার দিকে ফেলে দিয়েছে, যাতে সে সেটা ধরে ওপরে উঠে আসতে পারে, এবং বাচ্চাটি সেইভাবেই ওই আঁচলটি ধরে আস্তে আস্তে ওপরে উঠে আসে এবং আরেকটি নতুন জীবন ফিরে পায়। এবং ওপরে ঘাটে যখন সে উঠে আসে তখন কিন্তু আর কাউকেই সে সেখানে দেখতে পায়নি। কথিত আছে এই ঘাটেই প্রত্যেক দিন মধ্যরাত্রে বাবা মহাদেব ভূতনাথ বেশে এইখানেই স্নানে নামেন। স্নান শেষ করে এখানেই তিনি যোগাসনে বসেন। এই দৃশ্য নাকি সেই সময়কার অনেক গ্রামবাসী প্রত্যক্ষও করেছিলেন। যোগাসন শেষ হয়ে গেলে বাবা ভূতনাথ তৎকালীন সেই সময়ের শ্মশানের যত ভূত প্রেত কিন্নর সবাইকে নিয়ে আদালত বা কাছারি বসাতেন, এবং সেখানেই তিনি যত দোষী পাপী তাপী নির্দোষ সবার বিচার করতেন। সেই কারণেই ধীরে ধীরে এই জায়গার নাম হয়ে ওঠে ভূতের কাছারি বা শ্রী শ্রী বড় কাছারি। এই বড় কাছারিতে এলে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু কোনো দেব মূর্তি নেই। কথিত আছে, সাধারণ মানুষ বিশ্বাস করেন যে এই যে অশ্বত্থ গাছটি এখানে রয়েছে তাতেই অবস্থান করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিমূর্তি। কেমন লাগলো পুজো দিয়ে? আমার খুব ভালো লাগছে, মনটা এত শান্ত লাগছে, মানে খুব পবিত্র একটা ফিল হচ্ছে সত্যি। অনেক দিন পরে এসেছি তো, আর তোমার সাথে এসেছি, মানে আজকের দিনটা আমরা ভাবিনি যে এরকম ভাবে আনন্দ করতে পারবো। আনএক্সপেক্টেডলি এত সুন্দর ভাবে পুজো দিলাম, আর সব থেকে বড় কথা এত ভালো মন্দিরটা ফাঁকা পেলাম, আর ঠান্ডা ঠান্ডা একটা মানে আবহাওয়া রয়েছে, খুব ভালো লাগলো। তো এই বড় কাছারিতে কিন্তু কোনো পুজো করার জন্য পুরোহিতের প্রয়োজন হয় না, না লাগে কোনো মন্ত্র। এখানে এসে আপনি যেমন খুশি পুজো দিতে পারেন। সামান্য ফুল আর বেলপাতাতেই কিন্তু আমাদের ভূতনাথ অর্থাৎ মহাশিব শম্ভু সন্তুষ্ট হয়ে যান। 1978 সালে সারা বাংলা জুড়ে যে বন্যা হয়েছিল তাতে যে পুরনো অশ্বত্থ গাছটি ছিল সেটি কিন্তু পড়ে গেছিল।
তখন ভক্তরা একটি অন্য অশ্বত্থ গাছ নিয়ে সেই একই স্থানে বসিয়ে দিয়েছিলেন। সেটিই কিন্তু এখন আমরা দেখতে পাই। এই অশ্বত্থ গাছটি ঘিরেই কিন্তু এখানে একটি গোলাকার বেদি তৈরি করা হয়েছিল এবং সেখানে প্রতিষ্ঠা করা হয়েছিল এই শিবলিঙ্গটি, যেটি এখন এখানে পূজিত হয়। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এরকম হাজার হাজার মানুষ প্রতিদিন এই বড় কাছারিতে আসেন আর বাবার কাছে এসে জানিয়ে যান সাদা কাগজে লিখে তাদের মনস্কামনার কথা। আর তাদের মানত যখন পূরণ হয়ে যায় তখন তারা এখানে এসে ঢাক ঢোল বাজিয়ে বাবার কাছে পুজো দিয়ে যান। আর আপনাদের যে পুকুরটি দেখালাম সেটি দুধ পুকুর নামে কিন্তু বেশি পরিচিত। সেই দুধ পুকুরেই আসলে মায়েরা আসেন তাদের সন্তান প্রাপ্তির জন্য, আর সেই দুধ পুকুরে ডুব দিয়ে তারা সন্তান কামনা করে যান বাবার কাছে। আর সন্তান লাভ হয়ে গেলে তারা তাদের সন্তানকে নিয়ে এসে এই দুধ পুকুরে স্নান করিয়ে তাদের মানতকে চুকিয়ে দিয়ে যান বাবার কাছে। শনিবার ও মঙ্গলবার কিন্তু এই মন্দিরে সবথেকে বেশি ভিড় হয়। এই বড় কাছারিতে বাবার কাছে আর্জি জানাতে বেশিরভাগ আসেন সেই সব দম্পতিরা যারা নিঃসন্তান, সন্তান কামনার আশায়। জমি জমা সংক্রান্ত সমস্যা, বিয়ে না হওয়ার সমস্যা বা প্রেম ঘটিত নানান ধরনের সমস্যা নিয়ে কিন্তু ভক্তগণ এখানে আসেন, বাবার কাছে জানিয়ে যান তাদের অপূর্ণ ইচ্ছার কথা। আর আপনারা শুনলে হয়তো সত্যিই অবাক হবেন যে এখানে এসে মনের ইচ্ছা পূরণ হয়নি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। অর্থাৎ বাবা কিন্তু সবার মনের কামনা শোনেন এবং সেটা সফলভাবে পূর্ণও করেন। আমরা যেহেতু দুজনেই না খেয়ে এসেছিলাম বাবার কাছে পুজো দেব বলে, তো পুজো শেষে আমাদের কিন্তু বেশ খিদেও পেয়ে গেছিলো, তাই সামনেই ছিল একটি দোকান খাবারের। আমরা আর দেরি না করে ঢুকে পড়লাম সেই দোকানে। আর সত্যি বলবো কি, এত সুন্দর কড়াইশুঁটির কচুরির সাথে আলু মটরের তরকারি আর গরম গরম চা খেয়ে সত্যিই মনটা ভরে গেল। তো পুজো দেওয়া খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমরা ফিরে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।